সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন মুজিবুর রহমান মঞ্জু, সদস্য সচিব, আমার বাংলাদেশ পার্টি; অনিক রায়, তিনি একজন সাংবাদিক এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানব জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক অধিকারকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ ২৭ নভেম্বর ২০২৪। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ২০০৯ পল্লী বিদ্যুতের দাম বেড়েছে। ২০১০ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে দলীয় সদস্যদের থানা ঘেরাও। ২০১১ রাজনীতি এখন বিনিয়োগে পরিণত হয়েছে, বিচারপতি হাবিবুর রহমান। ২০১২ পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যু। গার্ডার ধসে পড়া বদ্দারহাট উড়াল সড়ক নির্মাণের পরতে পরতে ক্ষমতাসীনদের রাজনীতি। ২০১৩ তফসিলের পরও বিলবোর্ড নামায়নি আওয়ামী লীগ, আচরণবিধি ভঙ্গ। ২০১৪ কয়লা খনি প্রকল্প বাস্তবায়নের প্রতিবাদে ফুলবাড়িতে এশিয়া এনার্জির কার্যালয়ে স্থানীয়দের হামলা। রাজনৈতিকভাবে প্রভাবশালী প্রতিষ্ঠান মুন স্টারের ৩ গুণ বেশি টাইলস আমদানি। ২০১৫ গণমাধ্যমে স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার তাগিদ ইউরোপীয় পার্লামেন্টের। ২০১৬ গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলায় সাংসদ ও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। রামপাল প্রকল্প বাতিলের দাবিতে মহাসমাবেশ জাতীয় কমিটির। উদ্বোধনের ৫ মাসেই ভাঙনের শঙ্কা খুলনা শহর রক্ষা বাঁধে। ২০১৮ প্রকৃত মজুরির বৃদ্ধির হারে বাংলাদেশ পিছিয়ে, কম পাচ্ছেন শ্রমজীবীরা। ঠাকুরগাঁয়ে থামছেই না খাল ও নদী দখল। ২০১৯ এনবিআর ফেইলস টু সাইন কনভারসেশন অন টেম্পোরারি ইম্পোর্ট ইন 19 ইয়ার্স। ৫ বছরে ইটভাটা বেড়েছে ৫৯%। চাঁদাবাজদের মদদে হকাররা ফুটপাতে। ২০২০ সাংসদ আসলামের দখলে নদী জলাশয়ের ৫৪%। সাপের বিষ পাচারের রুট বাংলাদেশ। ২০২১ নিরাপদ সড়কের সব উদ্যোগই আটকে আছে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ। মোস্ট ব্যাংকস সি ডিপোজিট রেট ফল টিল অক্টোবর। ২০২২ সরকারি অনুমোদন ছাড়াই ঢাকা উত্তর সিটির অন্যান্য ফি আদায়। ২০২৩ আওয়ামী লীগ নমিনেশন ট্রিগার ইন্টারনাল ক্ল্যাশ অ্যাটাক। আয়কর রাজস্ব ঘাটতি ৪,৮০২ কোটি টাকা। মুজিবুর রহমান মঞ্জু ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে রাজনীতি এখন বিনিয়োগে পরিণত হয়েছে, বলেছিলেন বিচারপতি হাবিবুর রহমান। বিনিয়োগমূলক মনোভাব দূর করতে রাজনৈতিক সংস্কারে কোন কোন পদক্ষেপগুলো আসলে জরুরি বলে আপনি মনে করেন? বিচারপতি হাবিবুর রহমান সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি রাজনীতির একটা অপপ্রয়োগ, যেটা হচ্ছে ধরেন রাতারাতি নেতা হয়ে যাওয়ার, যে আমি ঠিক আছে 10 কোটি টাকা 20 কোটি টাকা দিয়ে আমি নমিনেশন নিলাম, নিয়ে আমি ইলেকশন করে গেলাম। অলিগারদের হাতে বন্দী হওয়ার যে প্রবণতা পোস্ট মডার্ন যুগে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা বাস্তবতায় দেখি যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে এই প্রবণতাটা আমরা বেশি দেখি, যে তারা একদল, যে কে কত বেশি শিল্পপতি, কে কত বেশি অর্থশালী, কে কত বেশি প্রভাবশালী লোকদেরকে তাদের দলে নিতে পারবে, ভেটাতে পারবে, ইলেকশনে দিতে পারবে, এটা একটা হতে পারে। আমরা কিন্তু এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, কোনো রাজনৈতিক দল নিজেদের সংস্কারের কথা বলছেন না, তারা কিন্তু সরকারের, তারপরে সংবিধানের, নির্বাচন ব্যবস্থার কথা বলছেন। যেই দল রাষ্ট্র পরিচালনা করবে, সরকারের দায়িত্ব যার উপর থাকবে, সে যদি নিজের পরিবর্তন না আনে, নিজের মধ্যে যদি সংস্কার না আনে, তাহলে এই সংস্কার তো সে বাস্তবায়ন করতে পারবে না। দলের মধ্যে যদি এই প্র্যাকটিসটা থাকে যে দলের যিনি প্রধান উনি 2 বার বা 3 বার, যদি খুব বেশি জনপ্রিয় হন তাহলে 3 বার, একটা সংস্কার এটা হতে পারে যে আপনি দলীয়
সংবিধানে সবাই গঠনতন্ত্রে এটা করবেন, যেটা আমাদের বিএনপি 31 দফায় বলেছে, প্রধানমন্ত্রীকে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই নিয়মটা দলের মধ্যে করা, 2 টার্ম বা 3 টার্মের বেশি কেউ সভাপতি বা থাকতে পারবে না। চেয়ারপারসন থাকতে ইভেন এটা যদি আপনি এমপিতেও করেন, যে কেউ 3 টার্মের বেশি এমপি হতে পারবে না, এরপরে সে অযোগ্য হয়ে যাবে। একই পর ব্যক্তি বছর। যদি ধরেন 5 বার 6 বার যদি এমপি হয়, তখন দেখা যায় তার ছেলে তার মেয়েরা এমপি হওয়া শুরু করে দিচ্ছে। তো এইটা যদি করা যায়, আপনি যেটা বলেছেন যে এই বিনিয়োগের জায়গাটায় একটা নিরুৎসাহ তৈরি হবে। পিরোজপুর আসনে আপনি যে দলের নেতা, সেই দলের ভেতরে একটা প্রাইমারি ইলেকশন হবে, যে কে ওখানে নমিনেশন পাবে। এই প্রাইমারি ইলেকশন হলে দেখা যাবে ওই যে ত্যাগী নেতাটা, ওই যে কর্মীদের পাশে ছিল, তার একটা মূল্যায়নের সুযোগ থাকবে। সুযোগ থাকে। আপনার আসনে আপনি দল গঠন করলেন, দল পরিচালনা করছেন, কিন্তু আপনার আসন থেকে একজন সাবেক আইজি বা একজন সাবেক সচিব বা একজন সাবেক বিচারপতি আপনার দলে যোগ দিয়ে আপনার এলাকার নমিনেশনটা নিয়ে নিচ্ছে। আরেকটা নিয়মও করা যেতে পারে যে একটা দলে জয়েন করার অন্তত 2 বছর তাকে থাকতে হবে দলে, তারপরে উনি নমিনেশন পাবেন। আজকেই জয়েন করে কালকেই নমিনেশন পেয়ে যাবেন, এটা হতে পারে না। এবং ওনাকে নির্বাচন কমিশনে উনি যে 2 বছর আগে জয়েন করেছেন, এই দলে কাজ করেছেন, সেটা একটা প্রুফ থাকতে হবে। সেটা আপনি 1 বছর করেন, 2 বছর করেন, সেটা আসে যায় না। আমার কথা হচ্ছে যে এই বিনিয়োগের রাজনীতি, এই অর্থের ছড়াছড়ির রাজনীতির এই জায়গাটা বন্ধ করতে হলে আমি মনে করি 3টা থেকে 4টা পদক্ষেপ নিলেই এটা নিরুৎসাহিত হয়ে যাবে এবং রাজনীতিতেও এক ধরনের স্বচ্ছতা আসবে। স্বচ্ছতা আসবে। আরেকটা হতে পারে যে ধরেন পার্লামেন্টে উনি কী ভূমিকা রাখবেন, ওনাকে যদি আপনি ডিবেটে ডাকেন, হ্যাঁ, যে উনি পার্লামেন্টে গিয়ে পার্লামেন্ট সদস্যের কাজ কি উনি জানেন কিনা, উনি কনস্টিটিউশন সম্পর্কে ওনার ধারণা কি, একজন এমপির কর্তব্য কি, এবং এই যে আইন প্রণয়ন কিভাবে হয়, এই নিয়ম নীতিগুলো উনি জানেন কিনা। আর্থিকভাবে প্রভাব দিয়ে দলে নেতৃত্ব গ্রহণ করারটাকে থামাতে হলে আমাদেরকে মোটা দাগে এই 3-4টি পদক্ষেপ নিলে আমি মনে করি একটা ফ্রুটফুল একটা স্বচ্ছতা আসতে পারে পাবো। রাজনীতিতে। অনেক রায়, আমরা দেখলাম 2022 সালে দৈনিক নয়াদিগন্তের একটি খবর, নজিরবিহীন সংকটে সংবাদপত্র শিল্প, 1 বছরে 100 দাম বৃদ্ধি নিউজ প্রিন্টের, 2 মাসে 40 ভাগ। এই সংকটে পড়ার কোন কোন কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? আমরা আসলে যদি আমরা গত যে সরকারের মেয়াদটা দেখি, সেই সরকারের মেয়াদে যে জিনিসটা সবচেয়ে বেশি কমন এবং সবচেয়ে বেশি রেগুলার আমরা দেখতে পেরেছি, সেগুলো হলো যে যেগুলো খুবই এসেন্সিয়াল কমোডিটি আমাদের, মানে খুবই প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস। এর মধ্যে দেখবেন কাগজও কিন্তু এরকম একটা জিনিস, আপনি স্কুল, কলেজ, অফিস, আদালত সব জায়গায় কাগজ লাগতেছে, কাগজ ছাড়া একদিন মানে এটা সম্ভব না। ফলে এই জিনিসগুলোর উপর কিন্তু সরকার বারবার ট্যারিফ বাড়াইছে এবং মনে করেন যে আমদানির উপর প্রচুর শুল্ক এই সময় প্রয়োগ করা হয়েছে। আমরা দেখতে পারলাম যে গত রমজানের আগেই খেজুরের উপর যদি 100 টাকার খেজুর বাংলাদেশে আসে, তার উপর যে ট্যাক্স পড়ে সেটা 200 টাকার বেশি। তো খেজুরের দাম যে অনেক হয়ে গেল মার্কেটে, মানে সাধারণ মানুষ খেজুর কিনতে পারলো না। আমরা খেজুর নিয়ে দেখলাম যে 3-4টা করে খেজুরের একটা ছোট প্যাকেট বিক্রি হচ্ছে। এই যে মনে করেন যে গভর্নমেন্টের একটা নীতি ছিল, এই যে তার যে মনে করেন যে বড় বড় মহাপরিকল্পনা বা মহা উন্নয়নের নানান রকমের কাজ, এইসবের যে দুর্নীতি, লুটপাট, সেটা করার জন্য তো টাকা লাগবে। তো সেই টাকাটা সে কই থেকে পাবে? তো সেই টাকাটা সে এরকম যে মানুষের যেগুলো এসেন্সিয়াল কমোডিটি, যেটা প্রত্যেকদিন তার লাগবে, সেটার উপর যখন সে ট্যারিফ দিচ্ছে, মানে আমি তো বাধ্য, আমার কলম লাগবে, আমি বাধ্য ট্যারিফ থাকতে পারে, ট্যারিফ আরোপ, শুল্কের আরোপের প্রয়োগটা মানে কতখানি আসলে হচ্ছে, যেটা বিলাস পণ্য এবং এটার উপর ট্যারিফ শুল্ক কম। কিন্তু আপনি দেখবেন যে এই যে কিছুদিন আগে দেখুন চালের উপর রিসেন্টলি সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এসে চালের উপর আমদানি শুল্ক কমিয়ে নিয়ে এসেছে। তাহলে এই আমদানি শুল্ক ছিল 81%। এখন চাল আমার একটা প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস, আমার চাল লাগে। তো আমি যখন এটা আনছি, আমি তো চেষ্টা করবো এইটা যেন কমে হয়, কারণ এটা আমার সাধারণ মানুষের বেশি প্রয়োজনীয়। কিন্তু আপনি দেখবেন অনেক লাক্সারিয়াস গুডস, সেই সবের উপর ট্যারিফ 25%, 20%, 15%। তাহলে আপনি লাক্সারিয়াস গুড মানে মানুষ যেন ব্যবহার করে সেদিকে আপনি চাচ্ছেন, কিন্তু যেটা এসেন্সিয়াল প্রোডাক্ট সেটাকে আপনি আটকে দিচ্ছেন। এবং এটার মূল উদ্দেশ্য 2 রকমের আর কি। এখানে তো মূলত একটা অলিগার্ক সোসাইটি তৈরি হয়েছে আসলে, যারা আসলে এই টোটাল জিনিসটা নিয়ন্ত্রণ করতো, তাদের টাকা থেকে শুরু করে সব কিছু। আপনি একটা তেল দেখবেন যে একটা সোয়াবিন তেল, সেই সোয়াবিন তেল বাংলাদেশে আনে 3 থেকে 4টা বা 5টা বড় কোম্পানি। তো তারা তো আসলে ডিটারমাইন করতে পারে যে তারা এটা দাম কত রাখবে, দাম কত ঠিক করবে। এটা গত সরকারও আসলে এই সুযোগটা তাদেরকে দিয়েছে, কারণ এটাই আসলে তাদের এই যে তারা যেখানে চেপে বসেছিল, তারা যে এখানে বসেছিল, সেইটার জন্য আসলে প্রেক্ষাপটটা আসলে তৈরি করেছে এই ব্যবসায়ী বা এই যে অলিগার্ক সোসাইটি, তাদের বিভিন্ন রকমের সাপোর্ট নিয়ে। এবং এই অলিগার্করা সরকারকে কিভাবে সাপোর্ট দিত? অলিগার্করা যখন তৈরি হচ্ছে, অলিগার্ক তো আসলে এমন না যে আমি একটা শিল্প কারখানা আমি একা একা তৈরি হয়ে যেতে পারবো, আমি একা একা জিনিসটা তৈরি করতে পারবো। এটা একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে কিছু পলিটিশিয়ান থাকে, এই সিস্টেমের ভিতরে কিছু গভর্নমেন্টের ইনফ্লুয়েন্সিয়াল
ও মনে করেন যাদের কথায় আসলে গভর্নমেন্ট অনেক রকমের প্রকল্প নেয় তারা থাকে। এই সিস্টেমের মধ্যেই আপনি দেখবেন যে আসলে বেশ কয়েকজন বড় বড় বিজনেসম্যান থাকবে। এই যে একটা টোটাল সিস্টেম, অলিগার্ক বলতে কিন্তু আপনি শুধু ব্যবসায়ীদের যদি বোঝেন তাহলে কিন্তু আসলে বিষয়টা হবে না। এটা একটা টোটাল সিস্টেম, যে সিস্টেমটা এনশিওরড হয়েছে। মানে বাংলাদেশের একজন ভূমিমন্ত্রী সে একটা গর্ব করে বলছে যে তিনি কুমিরের চামড়ার জুতা পরেন। কুমিরের চামড়ার জুতা পরেন, যেটার দাম মনে 10 লাখ 10.5 লাখ টাকার মতো নিজের চোখে। আমি নিজে বলতেছিলাম যে খুব ভালো যদি কেউ জুতা কিনতে, মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি একটা দামি জুতা কিনেন, আমি হয়তো সর্বোচ্চ নাইকির এয়ার জর্ডানের একটা 50,000 55,000 টাকার স্নিকার্সের কথা বলবো আমার বয়স হিসেবে। না, আমি তো চিন্তা করতে পারতেছি না যে আমি কুমিরের চামড়া দিয়ে একটা স্পেশালি আমার জন্য কাস্টমাইজ জুতা পরবো। ফলে আমার মেন্টালিটি এবং আমার সিচুয়েশন, আমি নিজেকে কোন জায়গায় দেখা শুরু করেছি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। সামন্ত সময় বা জমিদারদের সময় আমরা দেখেছি না যে জমিদারের অর্থ কম হচ্ছে, তাহলে কি করা যাবে, এই জমির উপর খাজনা বাড়াও। তো আসলে তো তাদের কাছে তো তারা তো আসলে বাংলাদেশের জমিদারের মতোই একটা আচরণের মধ্যে ছিল, যেটা একটা পলিটিক্যাল পার্টি বা এটা যে একটা ডেমোক্রেসির অন্যতম, সেটা তো এখানে ছিল না। ফলে এইগুলো তো আসলে একটা মিলিত সংকট, যেটা বাংলাদেশে আসলে গত আমরা 16 বছর ধরে ফেস করছি আর কি। বা আপনি যে রিসেন্টলি আপনার মনে একটি খবরও আমি জানতে পারছি, এটা আমি ভেরিফাইড করতে পারিনি সত্য কি অসত্য, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হয় না আর কি শুনে, যে পদ্মা সেতুতে যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরাল দুটি বানানো, এটির খরচ নাকি প্রায় 117 কোটি টাকা। চারুকলায় ভাস্কর্য বলে বেশ কিছু ছোট ভাই আছে, আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে এরকম এত বড় একটা মুরাল বানাতে কয় টাকা লাগতে পারে। তো ওরা বলতেছিল যে ভাই আমাদের যদি দেয় এই সেম জিনিস আমরা 2 কোটি সর্বোচ্চ, তাহলে 115 কোটি কই? মানে এই 115 কোটি খাজনা সরকারের ব্যাংকে কিভাবে যাবে? আমাদের পকেট থেকে গেছে। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এটা খুবই জরুরি এই জিনিসগুলোকে আগে ফয়সালা করা, যে আসলে কি পরিমাণ লুট হয়েছে, কারা কারা সেই লুটের সাথে সম্পর্কিত। কারণ আমি যদি না জানি যে আমার অর্থনীতি আসলে কোথায় নামিয়ে নিয়ে আসা হয়েছে, আমার জন্য তো বিবেক করা সাধারণ মানুষের এটা জানা দরকার যে আসলে কি হয়েছে এখানে। গত যে 15-16 বছরের যে ফেসিবাদ, এই ফেসিবাদ আসলে এখানে বসে যেটি করেছে সেটি হলো আসলে তার আখের গুছিয়েছে, তার টাকা লুট করেছে। মানে অন্য কোনো কিছু আসলে এখানে চিন্তায় ছিল বলে আমার মনে হয় না। ফলে এই জিনিসটাকে মুখ্য রেখে আসলে আমাদের সামনে আগানো উচিত, এবং এই সেক্টরগুলো দিয়ে যে শেখ হাসিনা থেকে শুরু করে মন্ত্রিসভার যারা যারা এসব কাজের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা করে এই সেক্টরে যে অর্থনৈতিক যে লুটপাটটা, সেই লুটপাটের জন্য আসলে মামলা এবং আরও প্রসিডিওর আগানো উচিত বলে আমি মনে করি। মঞ্জু ভাই, আরেকটি সংবাদ আমরা দেখলাম যে সাংসদ আসলামের দখলে নদী জলাশয়ের 54%। এটা গোটা বাংলাদেশের চিত্র, একই অবস্থা। দখল তো তারা যখন ক্ষমতায় ছিল তখনই করেছে, সাধারণ মানুষ কেন প্রতিবাদ করলো না? বা আপনাদের মতো সিভিলিয়ান যারা বা রাজনীতি সচেতন বা যারা রাজনীতিক, তারাই বা কেন করলেন না? না, রাজনৈতিকরা প্রতিবাদ করেছে বলেই তো আমাদের উপরে এত দমন নিপীড়ন নির্যাতন নেমে এসেছে। আপনি তো জানেন যে সাগর রুনির বিরুদ্ধে অভিযোগটা কি ছিল, কি অপরাধ সাগর রুনির? বাসায় যে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং সেখানে রহস্যজনক কিছু তৎপরতা পাওয়া গেছে যে তাদের ল্যাপটপ বা তাদের কাছে এমন কিছু তথ্য তারা সংগ্রহ করেছিলেন যেখানে হয়তো কারো না কারো চেহারা প্রকাশ হয়ে পড়বে, কারো না কারো তথ্য বেরিয়ে পড়বে। এবং আজকে 114 থেকে 15 বার তাদের তদন্ত পেছানো হয়েছে, এখন পর্যন্ত তদন্ত রিপোর্টও দেওয়া হয় নাই। তারপরে আপনি দেখেন আবরারকে কেন হত্যা করা হয়েছে। আবরার তো কোনো ব্যক্তির কথা বলে নাই, সে নিজের রাষ্ট্রের একটা নদীর প্রসঙ্গ নিয়ে, আমাদের প্রাপ্য পানির প্রাপ্য নিয়ে সে কথা বলেছে। এবং আবরারের কথাটা শুধুমাত্র মতামত ব্যক্ত করেছে। তানবীর জোহা নামে এক ভদ্রলোক ছিলেন, এই ভদ্রলোক হচ্ছেন আইটি এক্সপার্ট। উনি বাংলাদেশের রিজার্ভ যে কেলেঙ্কারি হয়েছিল, রিজার্ভ যে উধাও হয়ে গিয়েছিল, সে কোনো না কোনোভাবে গবেষণা করে সে একটা তথ্য পেয়েছে যে রিজার্ভটা কারা হ্যাক করেছে বা কীভাবে হয়েছে। তো সে বলেছিল যে আমি এই তথ্যটা শুধু প্রাইম মিনিস্টারকে দিব, আর কাউকে দিব না। নিশ্চয়ই এমন কোনো ঝুঁকি ছিল, এমন রাঘব বোয়ালরা জড়িত ছিল, সে এটা ডিসক্লোজ করার সাহস পায় নাই। এবং তৎকালীন সময়ে তার পারিবারিক মাধ্যমে যে কোনোভাবে হোক প্রাইম মিনিস্টারের কাছে সে পৌঁছেছিল। সে শেখ হাসিনার কাছে সে তার এই যে তথ্যটা, সে এই যে রিজার্ভ কেলেঙ্কারির একটা সিরিয়াস ইনফরমেশন সে খোদ তৎকালীন প্রধানমন্ত্রীকে সেটা শেয়ার করেছিল। শেয়ার করে বেরিয়ে আসার পথে কিন্তু সে অ্যাবডাক্টেড হয়েছে, অপহরণ হয়েছে, এবং সম্ভবত প্রায় 5-6 দিন সে আপনার গুম ছিল। এবং এটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি ব্যাপকভাবে করার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং ছেড়ে দেওয়ার পরে আমি যতটুকু জানি যে তাকে 2 থেকে 3 মাস তার বাসা থেকে বের হতে দেওয়া হয় নাই। তাকে বলা হয়েছে যে
বাসা থেকে বেরোতে পারবে না, ট্রমাটাইজ হয়ে গিয়েছিল সে। এখন কথা হচ্ছে, বলেন আপনি কার বিরুদ্ধে কি লিখবেন? কি একটা সময়, যেটা অনেক বলেছে যে আমরা এমন একটা সময় পার করেছি যে আমি একটা ফেসবুকে একটা মতামত দিতে পারছি না, আমি একটা প্রতিবাদ করতে পারছি না। আসলামুল হকের প্রতিবাদ করব, আমি তো হাওয়া হয়ে যাব। দেখেন আসলামুল হক যে 54 একর জমি সে দখল করেছিল, নদী রক্ষা কমিশন 13 একর জমি শুধু উদ্ধার করতে পেরেছে। এখনও তার একটা বড় অংশ 41 একর জমি উদ্ধার করতে পারেন নাই। এবং তার ভাই যে জেপির নেতা ছিল মফিজুল হক, সে এখন এটা দখল করে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে সিনারিওটা তুলতে চাচ্ছেন যে আমরা রাজনীতিবিদরা যখন আমরা প্রতিবাদ করতে গেছি, আমাদেরকে রাস্তায়, আমাদের বাড়িতে, আপনি তো জানেন আমাদেরই বড় ভাই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীর সন্তানের কান্না দেখে আমার পরিবার তো আমাকে রাজনীতি করতে দিবে না। এবং মাহমুদুর রহমানের কথা খেয়াল আছে, সাংবাদিক মাহমুদুর রহমানকে কিভাবে কুষ্টিয়াতে নৃশংসভাবে মেরে তার রক্তে, উনি যখন হাসপাতালে আসছিলেন আদালতের মধ্যে, বিচারপতি এই যে চিফ জাস্টিস ছিলেন ওই ভদ্রলোক, যিনি যাকে জোর করে মেরে তাকে পাঠিয়ে দেওয়া হলো, এসকে সিনহা, কিসের জন্য? কোনো না কোনো কারো কাছে না কারো কাছে কোনো তথ্য ছিল। কারণ আমার দেশ, আমাদের দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে কেন? একটাই অপরাধ যে তারা হয়তো 5ই মে গণহত্যার ছবি তাদের কাছে আছে। আপনি দেখবেন ওই 5ই মের পরে আর কোনো মিডিয়া সাহসী কোনো ভূমিকা আর রাখতে পারে নাই। তো এক একটা ঘটনার পরপরই এমন একটা ভীতি সঞ্চার করা হয়েছে, সকলের কণ্ঠস্তব্ধ করে দেওয়া হয়েছে। 3টা মাস যায় নাই আমরা যারা বিভিন্ন জিনিস হারিয়ে ফেলেছি, যে এই 3 মাস তো আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি, নিজের ঘরে থাকতে পারছি। এই ভয়টা নাই যে কেউ আমাকে পথ থেকে ধরে নিয়ে যাবে, বা আমি একটা মিটিং করলে, বুঝছেন, এমন জ্বালাতন ছিল, একটা মিটিং করতাম আমরা, দেখতাম যে লোকেরা এসে ছবি তুলছে এবং যাওয়ার পরে বিভিন্ন ধরনের আইডি চেক করছে। এরপর থেকে আমার মিটিংয়ে আর লোক আসতো না ভয়ে। তো এইরকম একটা ভীতিকর পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই আমরা এখন কে কি পেয়েছি, কে কি পাচ্ছি, নির্বাচন আগে না সংস্কার আগে, এটা নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি। আমি তো মনে করি যেই 15 বছরের একটা শ্বাসরুদ্ধকর ভীতিকর পরিস্থিতিতে আমরা ছিলাম, এই ট্রমা কাটতে তো আমাদের 6 মাস লাগার কথা। একটা খারাপ অন্ধকার যুগ আমরা পেরিয়ে এসেছি এবং সেটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। ফ্যাসিবাদের কথা আমাদের ইতিহাসে রাখতে হবে। আমরা কেন এখনো ফেরাউনকে পড়ি? আপনি যেটা প্রথমে বললেন, আমরা কেন এখনো নমরুদের হিস্ট্রি পড়ি? আমরা কেন হিটলারকে পড়ি? এই জন্যই পড়ি। আমরা কেন, আমাদের কোনো সংবিধানে তো এই কথা লেখা নাই যে মীর জাফর মানে বেঈমান, লেখা আছে কোথাও? লেখা নাই। কিন্তু হোয়াই মীর জাফর ইজ এ সিম্বল অফ বেঈমান। হিস্ট্রি আমরা স্মরণ করেছি বলেই, স্মরণ রেখেছি বলেই এই অনাদিকাল ধরে কেউ তার সন্তানের নাম মীর জাফর রাখবে না। এটাই তো আপনাকে এই কালো অধ্যায়ের কথা, এই নদী দখলের কথা, এই টাকা লুটের কথা, এই শতবার সেঞ্চুরি করে মানুষের ইজ্জত লুণ্ঠনের কথা, আপনাকে দিনে দুপুরে খুঁচিয়ে কুপিয়ে বিশ্বজিৎ হত্যার কথা আপনাকে ইতিহাসে লিখে রাখতে হবে। মঞ্জু ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। অনেকরাই রামপাল প্রকল্প বাতিলের দাবিতে মহাসমাবেশ জাতীয় কমিটির বিভিন্ন সংগঠন এর সমালোচনা করছে, কিন্তু এটা বাতিল না করেও কিভাবে গত প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে পারলেন? যেভাবে আসলে তিনি 2014 সালে 150 সিটের উপরে খালি রেখে ইলেকশন জিতে গেছেন, যেভাবে 2018-তে আগের রাতে তিনি ভোট করে ফেলছেন, যেভাবে তিনি 2024-এ মনে করেন যে নিজে আমি ডামি, নিজেরা আমি আপনি নিজেরা একটা ইলেকশন করে ফেলছেন, ঠিক একইভাবে আসলে তিনি এই জলবায়ু সম্মেলনেও গেছেন আর কি। কারণ তার পাওয়ারটাই এরকম। মানে রামপাল অ্যাবসলিউট মানে রামপাল আন্দোলনটা একটু কারণে সিগনিফিকেন্ট। কারণ আমরা বাংলাদেশের রাজনীতিতে যত পলিটিক্যাল আন্দোলন দেখেছি, সবসময় আন্দোলনগুলো হয় পাওয়ারের কোয়েশ্চেনে, যে ইলেকশন এইভাবে হইতে হবে, ইলেকশন ওইভাবে হইতে হবে। কিন্তু আমরা আসলে বাংলাদেশের রাজনীতিতে এজেন্ডার উপর রাজনীতি দেখি নাই। কোনো রাজনীতি, খুব কম রাজনৈতিক দলের কাছ থেকে আমরা দেখছি যে এজেন্ডা ধরে, যে ভাই এইটা খারাপ, এটা করা যাবে না, এই নীতি নেওয়া যাবে না, এবং এটা নিয়ে একটা ধারাবাহিক আন্দোলন। সারা পৃথিবীতে বন রক্ষার জন্য মনে হয় একমাত্র হরতাল বাংলাদেশে হয়েছে, সেটা সুন্দরবনের জন্য। এবং আপনি দেখেন যে আমি যদি ধৈর্যও নেই যে তাদের সকল কথা সত্যি, যে সুন্দরবনে কোনো ক্ষতি হবে না রামপালের কারণে, যদি আমি ধৈর্য নিতেছি আলোচনার খাতিরে, কিন্তু আমি যদি ওই যে সরকার যে চুক্তিগুলো করা শুরু করলো আর কি, যে এনটিপিসির সাথে যে ইন্ডিয়ান বেসরকারি কোম্পানির কাছে চুক্তি, সেই চুক্তিটা যদি একটু ছোট করে আপনি রিমেম্বার করেন, তাহলে বুঝবেন যে কেন আসলে তার এত প্রেশার রামপাল রাখতেই হবে। তার প্রেশারটা কারণ হলো যে এই যে টোটাল ফান্ডিং, সেই টোটাল ফান্ডিংয়ের 25% করবে এনটিপিসি,
25% হবে বাংলাদেশ গভর্নমেন্ট, আর 50% বাংলাদেশ ঋণ নিবে। কিন্তু কার কাছ থেকে ঋণ নিবে? ভারতেরই এক্সিম ব্যাংকের কাছ থেকে ঋণ নিবে। কোম্পানিটা কার? এনটিপিসি, একটা ভারতীয় কোম্পানি। আবার যখন বিদ্যুৎ ডিভাইড হবে, বিদ্যুৎ 50-50 যাবে, 50 যাবে ভারতে, 50 যাবে বাংলাদেশে। আমি টাকা দিচ্ছি 75%, আমি বিদ্যুৎ পাচ্ছি তার থেকে কম। আমি যদি পরিবেশের কথাও বাদ দিই, অর্থনৈতিকভাবেও যদি আমি একটা চিন্তা করি এক প্রজেক্ট হিসেবে, যে অর্থনৈতিকভাবে এটা ফিজিবল কিনা, সেটা ফিজিবল ছিল না। প্রায় একই প্রসঙ্গ, কয়লা খনি প্রকল্প বাস্তবায়নের প্রতিবাদে ফুলবাড়িতে এশিয়া এনার্জির কার্যালয়ে স্থানীয়দের হামলা, এতগুলো মানুষ এই আন্দোলনে মরলো, এরপরেও কোনো কেন রক্ত দিতে হয় আসলে এখনো? রামপাল আন্দোলনেরও আগে ফুলবাড়ির আন্দোলন, আপনি দেখবেন যে এশিয়া এনার্জিতে মানে ফুলবাড়ির মানুষ কিন্তু সেই লড়াই করে তার অধিকার ছিনে নিতে পারলো। কিন্তু আপনি দেখেন যে পরবর্তীতে এই এশিয়া এনার্জি, তার সাথে বাংলাদেশে কোনো কাজ হওয়ার কথা ছিল না, কিন্তু গত সরকারের আমলে এশিয়া এনার্জি আবার কিন্তু বাংলাদেশে রিওপেন হয়েছে। এটি চাইনিজ কোম্পানি পাওয়ার চায়নার সাথে মিলে ওই কয়লা খনি থেকেই তারা কয়লা তুলছে। এবং এটা আমরা কখন জানলাম বাংলাদেশের মানুষ যে এশিয়া এনার্জি বাংলাদেশে কাজ করছে? যখন আমরা জানলাম যে লন্ডন স্টক এক্সচেঞ্জে এশিয়া এনার্জি ফুলবাড়ির সম্পত্তি দেখিয়ে স্টক করেছে, তারা ওইখানে একটা শেয়ার নামিয়েছে। তখন আমরা জানতে পারলাম যে এশিয়া এনার্জি বাংলাদেশে কাজ করতেছে। কিন্তু আমরা জানি এশিয়া এনার্জি বাংলাদেশে নাই, তার অফিসিয়াল কাজ করার কথা না, কিন্তু আমরা তখন জানলাম এশিয়া এনার্জি কাজ করছে। আমাদের তখনকার মনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন নজরুল হামিদ, উনি হ্যাঁ তিনি প্রচন্ড বলছেন যে না না এটা আমরা খতিয়ে দেখবো এই সেই। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করতে বলবেন যে সরকার জানে না একটা নিষিদ্ধ কোম্পানি যার সাথে বাংলাদেশে কাজ করার কথা না, সে এসে বাংলাদেশে কাজ করছে আরেকজনের সাথে সাবকন্ট্রাক্ট নিয়ে, এটা গভর্নমেন্ট জানে না? এটা মানে কি? তাহলে এটা তো মুখে মুখে তো নিশ্চয়ই এত বড় কাজ হয় না। এই যে বাংলাদেশের রাজনীতিতে কেন রামপাল শেষ পর্যন্ত সফল হয় না, কেন ফুলবাড়ির আন্দোলনও শেষ পর্যন্ত 6 দফা স্বাক্ষরিত হওয়ার পরেও কেন বাস্তবায়ন হয় না? তো আমার মনে হয় কি রাজনৈতিক দলগুলোর এই দিকেও মনোযোগ দিতে হবে, যে পাওয়ারের কোয়েশ্চেনে আমার নেতাকে ছাড়ো, ওকে এটা একটা দাবি, এটা মাঠে থাকবে, কিন্তু মূল দাবিটা হইতে হবে এজেন্ডার উপর, এবং মানুষের জাজ করতে হবে কোন পার্টির এজেন্ডা ভালো, কোন পার্টি ঠিক কথাটা বলতেছে। মঞ্জু ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন। পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 113 জনের মৃত্যু, দৈনিক বণিক বার্তার খবর। আইএসওর মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তো স্বীকৃতি দিয়েছিল, কিভাবে এই এত দুর্ঘটনার পর এইসব কারখানা কি করে আইএসও সনদগুলো আসলে পেয়ে যায়? শেখ হাসিনাকে তো সবাই বলছে গণতন্ত্রের মানুষ কন্যা, তাই না? তো গণতন্ত্রের মানুষ কন্যা আমাদেরকে এমন একটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, তো সার্টিফিকেশন বা অতীতের তার কি কর্ম সেটার চাইতেও আমাদের যে বারবার যেটা সমস্যা হচ্ছে, আমাদের রাষ্ট্র স্টেট মেকানিজম কাজ করছে না। এই যে কিছুদিন আগে যে ভয়াবহ অগ্নিকাণ্ডটা আমরা দেখলাম, বেইলি রোডের ঘটনায় কি দেখলাম আমরা? যে নগর পরিকল্পনা মানা হয় নাই, ডিজাইন মানা হয় নাই, উপরে রেস্টুরেন্ট দেওয়া হয়েছে, এই যে নানা রকমের বিষয়। তখন কিন্তু ঢাকা শহরের সব জায়গায় কোথায় কোথায় অন্যায়ভাবে রান্নাবান্না হয় এগুলো বন্ধ করা হয়েছে, কিন্তু এখন আবার চালু হয়ে গেছে। আমাদের সমস্যাটা হচ্ছে যে আপনি যতই সার্টিফিকেশন দেন, আমাদের এই পরিবর্তনের জায়গাটায় আমরা বারবার যেটা বলি যে সংস্কার করলেই হবে না। কারণ সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে যে আপনি একটা লেখা চেঞ্জ করে আরেকটা লেখা লিখলেন, এই তো। কিন্তু এখন আমাদের সংবিধানে যে সমস্ত লেখা আছে সব কি খারাপ কথা লেখা আছে? বেশিরভাগ কথাই তো ভালো কথা লেখা আছে। আমাদের সংবিধানে কি ঘুষ বৈধ? আমাদের সংবিধানে কি আপনার পছন্দ মতো লোককে আপনি রাখবেন, চাকরি দিবেন? প্রশ্ন ফাঁস, দুর্নীতি, ঘুষ এগুলো কি আমাদের আইনে আছে? নাই তো। তাহলে এই বিদ্যমান সংবিধানে যা আছে তাও তো আমরা মানছি না। সেই জন্য আপনার আমাদের গার্মেন্টসটা খুবই ভালনারেবল, কারণ এতগুলো লোক একসাথে কাজ করে। আপনি এখনও যদি আজকেই যদি আপনি একটা গবেষণা করেন, দেখবেন অর্ধেক কারখানায় গিয়ে আপনি দেখবেন সেখানে প্রপারলি কাজ করছে না, পয়সা দিয়ে ঘুষ দিয়ে কোনো না কোনোভাবে সে এগুলো করে যাচ্ছে। বিদেশিদের চাপ যদি না থাকতো, যেটা আপনি বলেছেন, বিদেশিদের চাপ যদি না থাকতো যে তোমাদের কমপ্লায়েন্স যদি মেনটেন না করো তাহলে আমরা এখানে অর্ডার দেব না, তাহলে আমরা এটাও মানতাম না। তো এটা আমাদের জাতীয় জীবনে একটা হুমকি। বারবার আমরা কয়লা হয়ে যাচ্ছি, পুড়ে। তাজরিনে হয়েছে, নিমতলিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটা দুর্ঘটনা ঘটে আমরা সবাই খুব ব্যথিত হয়ে ঝাঁপিয়ে পড়ি, এরপর আমরা ভুলে যাই। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ, নতুন সময়ে নতুন এক অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্বে রয়েছেন। এই সরকারের প্রতি আপনার পরামর্শ কি বা আপনার প্রত্যাশা কি? যে মানুষ যাতে দেখে দ্রব্যমূল্যে পরিবর্তন হয়েছে, মানুষ যাতে দেখে যানজটে পরিবর্তন হয়েছে, মানুষ যাতে দেখে দুর্নীতি কমে গেছে। এখন কথা হচ্ছে এটা কি রাতারাতি হবে? নিশ্চয়ই রাতারাতি হবে না। শুরুটা অন্তত শুরুটা করতে হবে। আমরা বলছি যে আপনারা সংস্কারের যে কথাটা বলছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া, কিন্তু পরিবর্তন যেটা আমরা বলি, এবং পরিবর্তন মানে কিন্তু আমার যেটা ন্যায্য পাওনা, সেই পাওনাটা পাওয়া।
সেই ন্যায্য পাওনাটা আমরা এনশিওর করতে হবে। প্রত্যাশা বা পরামর্শ থাকলে বলতে আচ্ছা, পারেন এই মানে সরকারের কাছে। সরকারের কাছে প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হলো সরকারের আরও বেশি প্রোয়েক্টিভ আচরণ করা প্রয়োজন। সরকারের আচরণের মধ্যে একটু প্রোয়েক্টিভনেস দেখানো উচিত এবং কিছু প্রায়োরিটি সেট করা দরকার। যেমন মনে করেন এই যে আহতদের চিকিৎসা, নিহতদের ফ্যামিলি, যেমন আমি এরকম অসংখ্য ফ্যামিলি জানি যারা এখন পর্যন্ত ডেথ সার্টিফিকেট কালেক্ট করতে পারে নাই, কারণ হলো স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ডিক্লারেশন দিতে পারে নাই। তারা হয়তো বা 4 তারিখ 5 তারিখ মারা গেছেন, তারা রাস্তায় ছিলেন, রাস্তা থেকে নিয়ে গিয়েই তাদের দাফন হয়েছে, কিন্তু তারা এখনও ডেথ সার্টিফিকেট পাননি। কিন্তু এটা কীভাবে হবে? 100 দিনে গভর্নমেন্ট ঠিক করতে পারেনি। ফলে এইরকম জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে, যে কোনগুলোকে আমি প্রায়োরিটি দিব, এই মোমেন্টে আমার প্রয়োজন, দ্রব্যমূল্য প্রয়োজন, যে একটা জনপ্রশাসনে যে আসলে একটা স্থবিরতা সেটা মেটানোর প্রয়োজন। সো আমার মনে হয়, আমি আশা করি যে গভর্নমেন্ট এগুলোকে মনোযোগ দিবে এবং আরও বেশি প্রোয়েক্টিভ একটা গভর্নেন্স আমরা দেখতে পারবো বলে আশা করি। জি, ধন্যবাদ অনেক রায়, ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।